কিছুক্ষণ আগে বললাম এডিসিও দখল করেছে, এটা তো ত্রিপুরাসাই তো দখল করেছে। তো ত্রিপুরাসা দখল করে কি কাজ করেছে বলুক না, লুটপাট ছাড়া আর কি হয়েছে। খুব ফলাও করে বলেছেন যে এডিসির 28টি আসন যদি ওনারা জয়ী হন 28টি আসনে, তবে তারা আগরতলা দখল করবেন। এই যে উক্তিটা, দখল করার বিষয়টা, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এই দখলদারির বলতে কি বোঝায়, আপনি কি বলবেন? 2000 থেকে 2005 আপনারা হয়তো মনে থাকতে পারে, তখন আইপিএফটি উগ্রপন্থীদের সাহায্য জোর করে এডিসি দখল করেছিল। এডিসির সম্পত্তিগুলি বন্ধক রেখে এখন খেতে শুরু করেছে। টুরিস্ট লস, টাটা কোম্পানির কাছে 30 বছরের জন্য লিজ। এই যে শাসক শরিক তাদের মধ্যেই একটা অন্তকলহ চলছে, এটা আসন্ন নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? আসলে এগুলি সবই হচ্ছে সাজানো চোর পুলিশের খেলা। আসলে এই করেই তারা, এটাই তাদের পলিটিক্স। আজকে এই পার্টি অফিস আমরা যেখানে বসে কাজকর্ম করছি, এটা তো 6 মাস আগে এটা ব্যাঙ্গে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে এটাকে সারকার করে দেওয়া হয়েছে। 5 বছর কি কাজ করেছি, 8 বছর আমরা কি কাজ করেছি, এই 8 আর 5 বছরের কাজের হিসাব যাতে মানুষকে যাতে দিতে না হয়, তার জন্য দেখবেন ওই মন্ত্রীরা বলছে শুলে ফেলবো, কেউ বলছে গরুর চামড়া যেরকমভাবে শুলে এরকমভাবে শুলবো, এরকম কেউ বলছে বেরিয়ে যাও, কেউ বলছে সাহস থাকলে তাড়িয়ে দাও। এগুলি আসলে তাদেরই এটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট। ত্রিপুরা রাজ্যে বর্তমানে কিছুটা নির্বাচনের আবহ রয়েছে। তার কারণ হচ্ছে খুব শীঘ্রই ত্রিপুরা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। তার আগে ইতিমধ্যেই রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এডিসির 28টি আসনে 28 জন প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গেছে। তার মধ্যে থেকেই জিরানিয়া এডিসির যে কেন্দ্র রয়েছে সেখান থেকে প্রার্থী রয়েছেন গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক তথা এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। আজ আমার সঙ্গে উনি আলোচনায় রয়েছেন। নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। নমস্কার স্যার, আপনাকে স্বাগত খবরের প্রতিবেদনে। প্রথমেই যে প্রশ্নটা থাকবে যে আমরা জানি বর্তমানে এডিসিতে ক্ষমতায় রয়েছে বিপ্রা মথা। আপনারা বামপন্থীরা বা বামফ্রন্টের দলের হয়ে আপনি প্রার্থী রয়েছেন জিরানিয়া থেকে। এই যে আসন্ন এডিসি নির্বাচন রয়েছে, এই নির্বাচনে বামেরা কতটা ঘুরে দাঁড়াতে পারবে, বা যে শূন্যতা, সেই শূন্যতাটা কতটা পূরণ করতে পারবে বামেরা, কি বলবেন? না, আমার তো দৃঢ় বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াতে পারব। কারণ এই যে এডিসির 5 বছরের যে প্রশাসন এবং 8 বছর ধরে বিজেপি আমাদের রাজ্যে সরকারে আছেন, তাদের যে পারফরমেন্স গোটা রাজ্যে যদি আমরা দেখি, বিশেষ করে এডিসি এলাকায় যদি আমরা দেখি তাদের যে পারফরমেন্স, আমি তো আপনাকে বলবো প্রত্যেকটা অংশের মানুষের সাথে আপনি যে কথা বলে দেখেন, সে ছাত্র হতে পারে, বেকার যুবক হতে পারে, সাধারণ খেতে খাওয়া অংশের মানুষ হতে পারে, বা ব্যবসায়ী হতে পারে। ব্যবসায়ীর মধ্যে হরেক রকম ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, বা এখানে প্রায় কয়েকশো বলা যেতে পারে অটো টোটো যে সমস্ত চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের সাথে যদি কথা বলেন, এবং শিক্ষক কর্মচারীদের সাথে যদি কথা বলে দেখেন, 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ কি ত্রিপুরা মতো এডিসি প্রশাসন, কি রাজ্যে বিজেপি সরকার, তাদের সম্পর্কে মানুষের যে মূল্যায়ন, মানুষের যে পর্যালোচনা, মানুষের যে প্রকৃতপক্ষে জনকল্যাণে কি করেছে, এটা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে না বলবে অন্ততপক্ষে 70%। 30% ডেডিকেটেড বিজেপিরও লোক আছে, আপনার ত্রিপুরা মথারও লোক আছে। আপনি সাধারণভাবে আজকে বাজার চলছে, বাজারের অবস্থা দেখেন, এই বাজারে সাধারণ মানুষের সাথে যদি আপনি নিবৃত্তে যদি কথা বলেন,
হয়তো বলতে চাইবে না, ভয় থাকবে, চাপা ক্ষোভ, চাপা ভয়। এটার জন্য হয়তো সব খোলাসা করে বলবে না। কিন্তু আপনি যদি নিবৃত্তে ওনার সাথে কথা বলেন, সে সাধারণভাবে তীব্রামথাকে সাপোর্ট করতে পারে, তীব্রামথাকে ভোট দিয়েছে, আগামী দিন হয়তো বা তীব্রামথাকেও ভোট দিতে পারে, বা বিজেপিকে ভোট দিয়েছে, আগামী দিনে বিজেপিকেও সাপোর্ট করে থাকতে পারে। কিন্তু এই দুটো প্রশাসনের বিরুদ্ধে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। আপনি যদি একটা একটা করে যদি হিসাব করেন, আমি ধরে নেই ছাত্রদের জন্য, আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ নির্ভর করে ছাত্র, তারাই যুবক হবে, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু এই সমাজের ছাত্রদের জীবন মান যদি আপনারা দেখেন, তাহলে আমরা কি দেখি? এই যে এখন মাধ্যমিক পরীক্ষা, গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আজকে হয়তোবা উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা আরও 1-2টা সাবজেক্ট আছে, ইতিমধ্যে শেষ হবে। কতজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? 2018 সালে যেখানে 49,000 মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, এবার কেন 2025-এ 28,991 জন। এবার এনরোল করেছে 32,404 জন, এর মধ্যে পরীক্ষা দিয়েছে 31,000। কেন 18-19,000 পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল? কেন ড্রপ আউট আজকে গোটা দেশের মধ্যে ড্রপ আউট আজকে আমাদের রাজ্যে ড্রপ আউটে কোথায় গিয়ে নেমেছে? 35.72% ড্রপ আউট হচ্ছে 1 to 12 পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল। কেন এরকমটা হবে? কেন এরকমটা হবে? একটা নতুন স্কুল নেই, একটা নতুন কলেজ নেই, একটা নতুন আইসিডি সেন্টার খুলবার প্রয়োজন মনে করছে না, বরং সব বন্ধ হয়ে যাচ্ছে। এই জিরানিয়া মহকুমাতেই 37টা স্কুল বন্ধ। এর মধ্যে আপনার 34টা হচ্ছে সিনিয়র বেসি স্কুল, 2টো হচ্ছে হাই স্কুল। এনআইটির পিছনে কামরানমোড়া হাই স্কুল, নদীর ওই পার খুলনা হেডকোয়ার্টার থেকে 2 কিলোমিটার ভিতরের মধ্যে রাধামোহনপুর হাই স্কুল বন্ধ। আর সিনিয়র বেসি স্কুল, আপনি এখান থেকে যত এলাকায় যাবেন, মান্দাই ব্লক এলাকায়, এখান থেকেই প্রায় টোটাল মহকুমা 34টা সিনিয়র বেসি স্কুল বন্ধ। আর প্রাইমারি স্কুলের কথা তো বলে লাভই নেই। আপনি তাকান, যুবকদের দিকে তাকান, হাজার হাজার, 100-200 নয়, কই 2018 আগে তো এত সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। এমন কোনো গ্রাম বাদ নেই যে গ্রাম না, এখন বলা যেতে পারে এমন কোনো পরিবার নেই, 5 জনের পরিবার হলে 2 জন পরিবার বাইরে চলে যাচ্ছে, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। এটা আমার তো কথা নয়, শ্রম দপ্তরেই হিসাব করে বলেছে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি এখন বহিরাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে। আমি ধরে নিতাম যদি বিবিএ করেছে, এমবিএ করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, এখানে ভালো কাজের সেই ধরনের সুযোগ থাকছে না, তারা চলে যেতে পারে। কিন্তু সাধারণ 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা রোজগারের জন্য আমার বহিরাজ্যে যেতে হয়। চাকরি বাকরি কোনো খবরই নাই। যেখানে 1,65,000 নিয়মিত অনিয়মিত কর্মচারী, সেই জায়গায় এখন 1,20,000 জায়গায় নিয়ে যেতে পারছে না। তো কর্মসংস্থানের ব্যাপক সেখানে হাহাকার চলছে। আপনি যান খেতে খাওয়া অংশে মানুষের রেগার কাজ পর্যাপ্ত নয়, কোথায় 200 দিন হবে, কোথায় 340 টাকা হবে। আজকে রেগা 30 দিন 40 দিন। যদিও তীব্রামথা বিজেপির কর্মকর্তা মাতব্বরদের পরিবার পরিজন, তাদের বেলায় ঠিক আছে 100 দিন, 120 দিন, 150 দিন হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ তীব্রামথায় বিজেপি করতে পারে। তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন, বাজারে প্রত্যেকের সাথে আপনি কথা বলে দেখেন,
প্রত্যেকটি মানুষের সাথে কথা বলে দেখেন কতদিন তারা রেগার কাজ পেয়েছে। শুধু রেগার কাজ নয়, অন্য অন্য যে সমস্ত কাজকর্মগুলো হতো 365 দিনের মধ্যে অন্তপক্ষে 220 থেকে 260 দিন পর্যন্ত সরকারি কাজ হতো প্রায় 22-23টা দপ্তর মিলিয়ে। আমাদের রাজ্যে অর্থনীতি বিকাশের ক্ষেত্রে রাবার একটা অন্যতম হাতিয়ার। নতুন করে কোনো রাবারের আপনার লাগানো হচ্ছে না, তার যে বাগান রাবার বাগান তার সম্প্রসারণ হচ্ছে না। এই সামান্য ওই টায়ার কোম্পানিগুলো কিছু টাকাটুকু দিয়েছে, এই টাকা দিয়ে কিছু কিছু জায়গায় এই রাবার চাষ হচ্ছে। সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। তো আপনি এই যে এখানে প্রায় 100, 200, 250-এর উপর অটো আছে, তাদের সাথে কথা বলেন তো একটু, কি বলে তারা? আগে গাড়ির প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকতো গাড়ি কোন সময় আসবে, এখন অটোওয়ালারা বলছে এখন আমরা প্যাসেঞ্জারের জন্য বসে থাকি ঘন্টার পর ঘন্টা। দিনে 2-3টার বেশি টিপ দিতে পারি না। একটা টিপে 100 টাকা 150 টাকা রোজগার হয়, 3টা টিপ দিলে 450 টাকা, এর মধ্যে 150 টাকা তেলে চলে যাচ্ছে, 200 টাকা 250 টাকা হচ্ছে রোজগার। এই তো সামনেই তো গাড়ি আছে, দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে নিতে পারে। তো এই যে অবস্থা, তারপর আমি যদি দেখি এডিসি যে পারফরমেন্স 5 বছর তো হতে যাচ্ছে, কত রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল। ভোটে জিতে 150 দিনের মধ্যে আপনার 23,000 চাকরি হবে, পুলিশের চাকরি হবে, হোমক হবে, তমক হবে, ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল হবে, ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম হবে, ওয়ার্ল্ড ক্লাস আপনার কি মেডিকেল কলেজ হবে, কত রঙিন স্বপ্ন। আজকে কোথায়? আজকে কোথায়? আরে ঠিক আছে, আপনারা বলছেন সরকার টাকা দেয় না, তার জন্য আমরা করতে পারলাম না। ঠিক আছে, করতে পারলেন না তো পারলেন না, যা ছিল এগুলি পর্যন্ত এখন লিজ দিয়ে খেতে শুরু করেছে। লিজ মানে বন্ধক। এডিসি সম্পত্তিগুলি বন্ধক রেখে এখন খেতে শুরু করেছে। টুরিস্ট লস টাটা কোম্পানির কাছে 30 বছরের জন্য লিজ, কুমলং পার্কের লকহার্ট জিন্দাল কোম্পানির কাছে 30 বছরের জন্য লিজ। আমরা 2টো সিনেমা হল করলাম, এটা SR গ্রুপের কাছে 25 বছরের জন্য লিজ। এডিসিতে প্রচুর গাড়ি আছে, এই গাড়িগুলির তেল আমরা অন্য বিএসসিতে কিনতে হয়। আমরা ঠিক করলাম ঠিক আছে, আমরাই যদি নিজেরাই বিএসসি খুলতে পারি তাহলে 10-5 পয়সা যা লাভ হয় এডিসিরই তো হবে, এতে 2-4 জন কাজও পাবে। 3টা পেট্রোল পাম্প খোলা হলো, 3টা পেট্রোল পাম্প এখন লিজে চলছে। তো ডুম্বুরবান জলাশয় আমাদের এডিসি হাতে তুলে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, এটাও বিশাখাপত্তনমের একটা কোম্পানির কাছে লিজে। জম্পি হিল অনেক ট্যুরিস্টরা যায় ট্যুরিস্টের টাইমে, শীতকালে ওইখানে একটা হিডেন ট্যুরিস্ট লজ আছে, ওখানে জায়গার সংকলন হয় না অনেক সময়, তার জন্য আমরা এডিসিও একটা সেখানে ডাক বাংলা খুললাম, এটাও এখন লিজে চলছে। শিক্ষক কর্মচারী রিটায়ার্ড হয়েছে, এখনও প্রায় 400 কাছাকাছি রিটায়ার্ড কর্মচারীদের না পেনশন, না পেনশনের পর বিভিন্ন যে সুযোগ সুবিধা, লিভ স্যালারি থেকে আপনার গ্র্যাজুয়েটি, একটা টাকাও পায়নি। তো চলছেটা কি? এরকম তো কোনো দিন ছিল না। এডিসির বয়স আজকে 40 বছর হয়েছে। 40 বছরে বিরোধীরা 15 বছর, বামফ্রন্ট 25 বছর এডিসিটাকে পরিচালনা করেছে। 2000 থেকে 2005 আপনারা হয়তো মনে থাকতে পারে, তখন IPFT উগ্রপন্থীদের সাহায্য জোর করে এডিসি দখল করেছিল। 5 বছরে 5 জন চিফ এক্সিকিউটিভ মেম্বার হয়েছে এডিসি প্রশাসনে। এত নড়ে বড়ে, এত অস্থির পরিবেশ ছিল, তা সত্ত্বেও এতটা খারাপ জায়গায় এডিসিটাকে নিয়ে যাওয়া হয়নি। এই 40 বছর সবচেয়ে নিকৃষ্ট মানের প্রশাসন হচ্ছে ওয়াশ বলা যেতে পারে এখনকার এডিসি প্রশাসন।
আচ্ছা, এডিসিতে বর্তমানে তিপ্রামথা ক্ষমতায় রয়েছে এবং সেই তিপ্রামথাই শাসক বিজেপির সাথে শরিকও রয়েছে। বরাবরই আমরা লক্ষ্য করতে পারছি বেশ অনেকটা সময় যাবৎ যে শাসক বিজেপি দল বারবার দাবি করছে যে তারা অর্থ দিচ্ছে এডিসির উন্নয়নের জন্য। অন্যদিকে তিপ্রামথা বলছে যে তাদের কাছে এসে টাকাটাই পৌঁছচ্ছে না, সেজন্য উন্নয়ন হচ্ছে না। এই যে শাসক শরিক তাদের মধ্যেই একটা অন্তকলহ চলছে, এটা আসন্ন নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? না, নির্বাচনে আর কি প্রভাব হবে, আমি তো মনে করি মানুষ দুইটা শক্তির যে প্রতারণা, আচার আচরণ, আরে আপনি বলছেন টাকা দিচ্ছে, আপনি বলছেন টাকা দিচ্ছে না, তাহলে কে সত্য কে মিথ্যা আপনি খোলাসা করে কত টাকা দিয়েছেন এটা বললেই তো হয়। আবার তারাও টাকা কত পেয়েছে হিসাব দিলেই তো হয়। কিন্তু বাকযুদ্ধ হচ্ছে, হোয়াইট পেপার হচ্ছে না। কেন হোয়াইট পেপার হবে না? বাকযুদ্ধ করে এর সমাধান হবে। আর আপনিই তো বলছেন এডিসি এলাকার উন্নয়নের জন্য, এডিসি যাতে টাকা পয়সা পেতে অসুবিধা না হয় তার জন্য আমি দুজন মন্ত্রী পাঠালাম, অনিমেষ দেববর্মা আর আপনার কি বলে সিন্নার যে বিধায়ক, দুজনকে পাঠালাম। তো তারা দুজন পাঠিয়েছেন। টাকা না পেলে ওদেরকে বলেন, ওরা ক্যাবিনেটে আলোচনা করবে। তারাও তো বলতে পারে, তারাও তো হিসাব নিতে পারে না। তিপ্রামথার তো দুজন মন্ত্রিসভার মধ্যেই আছে, তারাও তো খোঁজখবর নিয়ে না টাকা এই পেয়েছে এই পায়নি। মন্ত্রিসভায় যেহেতু মন্ত্রী আছেন, যে কোনো সময় আপনি এই তথ্য তো সরকারের তরফ থেকে আপনি নিতেই পারেন। তো তারাও তো কোনো ভূমিকা, সেই ভূমিকা পালন করতে তো দেখলাম না। আসলে এগুলি সবই হচ্ছে সাজানো চোর পুলিশের খেলা। আসলে এই করেই তারা, এটাই তাদের পলিটিক্স। এটাতে কোনো ধরনের আপনার অন্যরকম কোনো অঙ্ক সেখানে কাজ করছে না। এই ঝগড়া জাতি মানে মনে হয় যে তাদের কথাবার্তা শুনলে তো মাঝে মধ্যে মনে হয় হিন্দুস্তান পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগেই গেছে। এখন যেমন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ লাগছে, তো এরকম যুদ্ধ হয়তো লেগে যাবে, কিন্তু যুদ্ধ লাগবে না। এটা ফ্রেন্ডশিপ ম্যাচ টুর্নামেন্ট ওরা খেলছে। আচ্ছা, কারণ ওদের কাছে আর কোনো উপায় নেই। এই টুর্নামেন্ট খেলেই তারা মানুষকে ওই মাঠেই তারা আটকে রাখতে চায়। ওরা আটকে রাখতে চায়, টাকা পায় কি পায় না এগুলির মধ্যে আলোচনার মধ্যেই তাদেরকে আটকে রাখতে চায়। তারা যাতে জনগণের কাছে 5 বছরে কি কাজ করেছি, 8 বছরে আমরা কি কাজ করেছি, এই 8 আর 5 বছরের কাজের হিসাব যাতে মানুষকে যাতে দিতে না হয়, তার জন্য দেখবেন ওই মন্ত্রীরা বলছে শুলে ফেলবো, কেউ বলছে গরুর চামড়া যেরকম শুলে এরকমভাবে শুলবো, এরকম কেউ বলছে বেরিয়ে যাও, কেউ বলছে সাহস থাকলে তাড়িয়ে দাও। এগুলি আসলে তাদেরই এটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট। এর মধ্যে আমি বেশি যেতে চাই না এবং যাওয়ারও দরকার মনে করি না। এটা তাদের তৈরি করা নাটক, তৈরি করা এগুলি হচ্ছে মানে ঘটনা। তারা মানুষের থেকে লেজ তুলে পালাবার জন্য, মানুষকে যাতে প্রশ্নবিদ্ধ না করতে পারে, জিজ্ঞেস না করতে পারে কেন হলো না, এই কারণটা যাতে জানতে না পারে, আবার তারাও যাতে এই জবাবটা যাতে দেওয়া থেকে তারা বাঁচতে পারে, তার জন্য এই সমস্ত করে। মুখ্যমন্ত্রী বলছে আমি ছাড়ব না, মন্ত্রী বলছে ওই বিশাল করে জেলখানাতে ঢোকাবো। এগুলি সব হচ্ছে নাটক, ভণ্ডামি, এর চাইতে কিছু না। মানুষের দৃষ্টিটাকে ওইদিকে সেখানে দৃষ্টিপাত করানোর জন্য এগুলি বলা হচ্ছে। আচ্ছা, এই যে আসন্ন নির্বাচন, আপনি জিরানিয়া কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, তো আপনি নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন বা বিভিন্ন আলোচনা চলছে, বিভিন্ন আপনাদের দলীয় কর্মীদেরকে নিয়ে, স্থানীয় যারা রয়েছে তাদের সাথে ডোর টু ডোর মিটিং চলছে আপনাদের। কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি এখনো পর্যন্ত সম্মুখীন হয়েছেন কি? না, এখন পর্যন্ত এই নির্বাচনে যেভাবে নামার কথা সেভাবে এখনও নামা হয়নি। আমাদের এদের প্রোগ্রামগুলো চলছে, তবে বিশেষ করে জিরানিয়া, মোহনপুর, খুমলং, জম্পুজলা এগুলিতে
তো শুরু থেকেই বিভিন্ন ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, আক্রমণ হচ্ছে। আজকে এই পার্টি অফিস আমরা যেখানে বসে কাজকর্ম করছি, এটা তো 6 মাস আগে এটা ভেঙে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে এটাকে সারখার করে দেওয়া হয়েছে। কাজেই এখন পর্যন্ত বাধা না আসলো, কিন্তু তারা এরকম একটা পরিবেশ তৈরি করে রাখতে চাইছে এখন বিজেপি এবং মথা উভয়ই, যে না দেখো মানে ভাবখানে এরকম যে তোমরা যদি কিছু করতে চাও তাহলে কিন্তু কিছু হয়ে যেতে পারে, এই ধরনের ভাবখানা। যদি এখন পর্যন্ত প্রকাশ্য এই ধরনের কিছু হয় নাই, কিন্তু একটা আন্তরিক একটা সুস্থ পরিবেশ, মানুষ যাতে সৎসাহস করে না চলো সবাই নামে যার যার করবে, এই ধরনের পরিবেশ তৈরি, ওটা তো শাসক দলকেই পরিবেশ তৈরি করা দায়িত্ব। শাসক দল এই পরিবেশ এখনও তৈরি করতে পারে না। আমরা প্রস্তুত আছি মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষও রেডি আছে, কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ, শান্তির পরিবেশ তৈরি করার দায়িত্ব শাসক গোষ্ঠীর। তারা এই পরিবেশটা এখনও তৈরি করে উঠতে পারে না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আচ্ছা, একটা উল্লেখযোগ্য বিষয়, যিনি তিপ্রামথার সুপ্রিমো বা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি বহুবার এর আগে বহু মঞ্চে বহু সমাবেশে ওনাকে বলতে শোনা গেছে যে উনি আগরতলার মালিক, এবং উনি খুব ফলাও করে বলেছেন যে এডিসির 28টি আসন যদি ওনারা জয়ী হন 28টি আসনে, তবে তারা আগরতলা দখল করবেন। এই যে উক্তিটা, দখল করার বিষয়টা, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? এই দখলদারির বলতে কি বোঝায়, আপনি কি বলবেন? না এ তো এরকম না, এটা তো যুদ্ধ করে দখল বেদখল করার ব্যাপার না। আগে এডিসি তো দখল করেই আছে, এডিসি কাজটা করুক না। আগরতলা দখল তো হয়তো উনি যেটা মিন করতে চাইছেন হয়তো এরকম হতে পারে, উনি ভালো বলতে পারবেন। আগরতলা দখল মানে আগরতলা বিধানসভা দখল করে আগরতলা থেকে দিয়ে ত্রিপুরার শাসন কায়েম করা হয়, শাসন ব্যবস্থা করা মানে ব্যবস্থা সেখানে আছে। হয়তো বা এইরকম দৃষ্টি থেকেই বলতে পারে যে আগরতলা মানে দখল করে মানে ত্রিপুরা রাজ্যকে দখল করে শাসন করবেন, এই অর্থে হয়তো বলতে পারেন। কিন্তু আমার কথা হলো, আগরতলা দখল করার আগে আপনি তো এডিসি হেডকোয়ার্টার দখল করে আছেন। এডিসি হেডকোয়ার্টার এলাকায় এডিসির জন্য আপনি কি করেছেন এ কথাটা বলেন না আগে, আপনি বলেন না। ঠিক আছে, আমি এটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছি। আপনি তো আগরতলা না, আপনি এডিসিটাকে দখল করেছেন, এডিসি হেডকোয়ার্টার খুমুলুং দখল করেছেন। আপনি 5 বছরে কি করেছেন, কি করেছেন? আপনি সম্পত্তি বন্ধক দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছেন, সমস্ত দিক থেকে অথর্ব অবস্থায় পড়ে আছে, নস্থিত অবস্থায় আছে। একটা দৃষ্টান্ত দেখাক না, এই 5 বছরে এই কাজটা করেছি। আমাকে জিজ্ঞেস করেন আপনি 5 বছর চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, কী করেছেন? একশোটার মধ্যে 99টার কথা বলতে পারি। আপনি কি করেছেন? কাজেই দখল করার আগে দখল যেটা হয়েছে এটাতে কি আপনি করেছেন, এটা হিসাব টিসাব দিয়ে যদি ঠিক আছে আমি এই করেছি, এই করার জন্য আমি দখল করব, এটা হতে পারে। কিন্তু কাজ ছাড়া দখল, এটা আর এছাড়া এই ধরনের এমনিতেই আমাদের গোটা দেশের মধ্যে এই দখলদারি, গোটা দুনিয়াতেই দখলদারি নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক, দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। এই জায়গায় এই ধরনের শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সকলেরই একটা সাবধানতা অবলম্বন করা দরকার। আচ্ছা, উনি আরেকটা বিষয়, রাজনীতিতে অনেক শব্দ অনেক ভাষা আছে, এই ধরনের ভাষা অন্তত পক্ষে এই সময়টার মধ্যে মানে
আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে আরও যত্নবান হওয়া দরকার। আরেকটা কথা উনি বলেন যে ত্রিপুরা রাজ্যে উনি একজন জনজাতি অংশের মানে মুখ্যমন্ত্রী চাইছেন। তো ত্রিপুরা রাজ্যে তো বিগত দিনেও জনজাতি মুখ্যমন্ত্রী ছিলেন দশরথ দেব, ওনার আমলেও ত্রিপুরা রাজ্যে কাজ হয়েছে। তারপর একজন বাঙালি মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, বর্তমানে উনি পুনরায় জনজাতি মুখ্যমন্ত্রীর দাবি করছেন বারংবার। উনি কি অন্য কোনো পার্টির তরফ থেকেই বলতে চাইছেন, নাকি উনি নিজেই সে জায়গাটাতে দেখছেন? মানে এটা নিয়ে কিন্তু খুব দ্বন্দ্ব রয়েছে, আপনারা কি বলবেন এই বিষয়টা নিয়ে? আগে তো এডিসি, আমি তো কিছুক্ষণ আগে বললাম এডিসিও দখল করেছে, এই তো ত্রিপ্রাসাই তো দখল করেছে। তো ত্রিপ্রাসা দখল করে কি কাজ করেছে বলুক না, লুটপাট ছাড়া আর কি হয়েছে? লুটপাট ছাড়া আর কি হয়েছে? কিছু হয়েছে? তো আসলে এটাও আমি মনে করি মুখ্যমন্ত্রীর জন্য কোনো রিজার্ভেশন নেই। মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো জনগোষ্ঠী। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির ভিত্তিতে, মতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে মুখ্যমন্ত্রী যে কেউ হতে পারে। আলাদা করে ত্রিপ্রাসা চিহ্ন হবে, আলাদা যে হিন্দুর চিহ্ন হবে, খ্রিস্টানের চিহ্ন হবে, মুসলিমের চিহ্ন হবে, বাঙালির চিহ্ন হবে, এরকমভাবে দেখাটা আমরা অন্ততপক্ষে, আমি অন্ততপক্ষে মনে করি এটাকে এরকমভাবে দেখা সেরকম অভ্যস্ত নই। আসলে ত্রিপ্রাসাই বলুক, যেই বলুক, ত্রিপ্রাসার জন্য, রাজ্যের জন্য, গরিবের জন্য, যুবকদের জন্য, ছাত্রের জন্য কী কাজ আপনি করতে চান, জনকল্যাণে কীভাবে করতে চান, এটা হচ্ছে বড় কথা। এটা হচ্ছে বড় কথা। এখন তো তার মানে কি এই এখন মানিক সাহেব বাঙালি মুখ্যমন্ত্রী আছে, বাঙালির জন্য, বেকার যুবকের জন্য সব হয়ে গেছে, কিছুই হচ্ছে। ত্রিপ্রাসায় বেকার যুবক যেমন চাকরি পাচ্ছে না, হাহাকার, একই তো বাঙালি যুবক তো চাকরি পাচ্ছে না, হাহাকার। ত্রিপ্রাসা গরিব অংশের মানুষ রেগা টেগা অন্য কাজকর্ম যেমন নেই, অন্য বাঙালি সাধারণ মানুষও একই তো অবস্থা, একই তো দুর্দশা। কাজে এটা ত্রিপ্রাসা নন ত্রিপ্রাসা দিয়ে বিচার করা ঠিক হবে না। কাজ দিয়ে বিচার করা, তার আইডিওলজি দিয়ে বিচার করা, তার মতবাদ দিয়ে বিচার করা, এবং সর্বশেষ তার কাজের নিরিখে বিচার করতে হবে। কিন্তু আমরা তো এখন এই যে 8 বছর ধরে যেটা চলছে, এই যে ছাত্র সংখ্যা যে কমেছে, এটা কি শুধু ত্রিপ্রাসা কমেছে? বাঙালিরও তো কমেছে, গোটা রাজ্যেরই তো কমেছে। আর যখন 49,000 মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, তখন তো ত্রিপ্রাসারও বেড়েছে, নন ত্রিপ্রাসারও বেড়েছে। তখন তো মুখ্যমন্ত্রী যেই থাকুক বামপন্থীরা ছিলেন। এইরকমভাবে দেখা বা বলা আমরা তো অভ্যস্ত নই। আর এটা ত্রিপ্রাসা নন ত্রিপ্রাসা করে বিভাজনে রেখা টানা, এটা কোনোভাবে কাম্য না। এমনিতেই বিভিন্ন ধরনের গোটা দেশের মধ্যে চলছে সংখ্যালঘু মাইনরিটি, মুসলিমদের উপর, খ্রিস্টানদের উপর, দলিতদের উপর, আদিবাসীদের উপর। অবশ্য তারা তাদের রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের কথাবার্তা বলতেই পারে, কিন্তু আমরা এইভাবে দেখে অভ্যস্ত নই। আমরা এভাবে দেখতেও চাই না, বিচারও করতে চাই না। একটা নীতির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে যেই মুখ্যমন্ত্রী হোক জনকল্যাণে হবে, জনকল্যাণে করবে। আপনি বলছেন এখন বিজেপি সরকার টাকা দেয়নি বলে এডিসি কিছু করতে পারছে না। আর এই বিজেপি সরকারের আন্ডারেই তো বামফ্রন্ট রাধাচরণ দেববর্মারা 3 বছর কাজ করেছে। তারা যদি অনেকগুলি কাজ করতে পারে, আপনি কেন পারলেন না? কেন পারলেন? আপনি তো ত্রিপ্রাসা, আপনি কেন পারলেন না? কাজে এগুলি এইরকমভাবে একেবারে মনে হচ্ছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন থাকবে, আমরা আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না।
আসন্ন নির্বাচনে আপনারা খুব শীঘ্রই প্রচারে বেরোবেন, মানুষের সাথে জনসংযোগ করবেন। এই যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, মূলত কি কি ইস্যুকে কেন্দ্র করে আপনাদের প্রচারটা হবে বা না, নির্বাচনটা লড়াই আমাদের নির্বাচন যেদিন মানে প্রার্থী যেদিন ঘোষণা হলো সেদিন থেকেই ব্যাপক প্রচার প্রভাকাণ্ডা চলছে। আমি হয়তো বিশেষ একটা কারণে বলতে আমাকে ওই আগে থেকে কিছু প্রোগ্রাম ছিল তো, শিডিউল প্রোগ্রাম। আমাদের কর্মীরা আজকেও ওরা মিটিং করেছে, আজকেও ওরা করেছে, চলছে। তো এখন আমাদের মূলত থাকবে, আমাদের বক্তব্য থাকবে অন্তত পক্ষে পিস মেনটেন করুক। এখন তো শান্তি পরিবেশ থাকছে না, প্রতিদিনই বিজেপি ত্রিপুরা মথার মধ্যে গণ্ডগোল চলছে, পিটাপিটি চলছে, মথার মধ্যে চলছে, নেগোসিয়েশন নিয়ে মারধর চলছে, বিজেপিতে চলছে, মথাতে চলছে। আবার কোনো সময় আমাদের উপরে আক্রমণ করবার চেষ্টা করছে। কাজে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, শান্তির পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করুক। সেকেন্ড, আমাদের বক্তব্য হবে গণতান্ত্রিক যে কাঠামো পরিবেশ, এটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এই যে নির্বাচন ঘোষণা হলো, এই নির্বাচন যাতে সঠিক নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। কারণ এর আগে যতগুলি স্বশাসিত সংস্থাগুলি নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন 30টার পঞ্চায়েত, 97-98% কেন্দ্রে প্রার্থী দিতে পারলাম না আমরা, প্রার্থী দিতে দেওয়া হলো না। জিরেনা ব্লকে নমিনেশন দিতে এসে আমি নিজেও প্রার্থীদের সাথে এসেছিলাম, আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের ফিরে যেতে হয়েছে গোটা রাজ্যের মধ্যেই। আচ্ছা, আর একটা দুইটা ক্ষেত্রে বাই ইলেকশন হতে পারে, 170টা পার্লামেন্ট নির্বাচনের মতো নির্বাচনে 170টা রিপুল করতে হয়। গণতন্ত্র কোনো অস্তিত্ব আছে এখানে? কোনো অস্তিত্ব আছে? ভিলেজ কমিটি ন্যূনতম মানুষের গণতান্ত্রিক অধিকার, কেন নির্বাচন 6 বছর আপনি আটকে রেখেছেন? এই ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য তো সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করবার কথা ছিল না? এটা তো দিল্লি নির্বাচন কমিশনের ব্যাপার নয়, এটা তো রাজ্য নির্বাচন কমিশন। ত্রিপুরা মথার নেতা, মুখ্যমন্ত্রী, তারা দুজন বসেই তো 5 মিনিট বসেই তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে না, আমরা ভিলেজ কমিটি নির্বাচন এত তারিখে করব। কিন্তু 6 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচনটাকে পর্যন্ত করলো না। মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলো। আমরা বলছি এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর আমরা যদি যতদিন বামফ্রন্ট এডিসিতে ছিল ততদিন নির্বাচন হয়েছে, এখনও যদি মানুষ আমাদের পাঠায় 3 মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন করে ছাড়বে। সীমাহীন দুর্নীতি চলছে, দুর্নীতি মুক্ত এডিসি প্রশাসন গড়ে তুলবে। আর যে সমস্ত উন্নয়নের কার্যক্রম, আরে আপনি গার্জেন, আপনি এখন বলছেন আপনি আমাদের টাকা দেয় না বলে আমরা চাকরি নিতে পারি না, আমাদের টাকা দেয় না বলে আমরা এই কাজটা করতে পারি না, এই কাজটা করতে পারি না। নির্বাচনে 18 পাতার ভিশন ডকুমেন্ট আপনারা প্রকাশ করলেন, এই ভিশন ডকুমেন্টে 18 পাতা, এক পাতার অর্ধেকও আপনারা ইমপ্লিমেন্ট করতে পারলেন না। এখন বলছে টাকা নেই, তাহলে তখন কেন বললেন না টাকা পেলেই করব? সেই মর্মে ভিশন ডকুমেন্ট আপনারা করলেন না কেন? আপনি এসছেন, টাকা কোত্থেকে আসবে, জোগাড় করবে আপনি অভিভাবক, আপনাকেই ঠিক করে লড়াই করে টাকা জোগাড় করে আপনাকেই তো করতে হবে, আপনি করলেন না তো। এখন 5 বছরের মাথায় এসে বলছেন টাকা নেই। আর বিজেপি এখন বলছে তারা নাকি বিজেপি এডিসিতে যাওয়ার পর একেবারে ত্রিপুরার জন্য উন্নয়নের বন্যা ভাসিয়ে দেওয়া হবে। আরে আপনি কি করবেন? আপনি 8 বছর ধরে এডিসি এলাকায় কয়টা স্কুল করলেন, কয়টা হসপিটাল করেছেন, কয়টা এই হাসপাতাল, হাই স্কুল, কলেজ তো এডিসি করবার কথা না? এটা তো আপনার দায়িত্ব।
আপনি মানিক স্যার দায়িত্ব, আপনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব। আপনি কয়টা কি করলেন, কয়টা হসপিটাল করলেন, কয়টা হাই স্কুল করলেন, কয়টা কলেজ করলেন, কয়টা ব্লক করলেন, কয়টা জায়গায় আপনি 5 কিলোমিটার পাহাড় কেটে রাস্তা করেছেন? আপনি কিছু করেছেন? তো আর আপনি এখন বলছেন এডিসি থেকে, আরে 6 শিডিউলের যে সাংবিধানিক যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে হাই স্কুল করবার অধিকার নেই, কলেজ করবার নেই। আপনি এখানে গিয়ে কী করবেন? লুটের কারখানা করবেন, ক্ষমতা দেখাবেন, ক্ষমতার বাঘ বসাবেন, লুটপাট করবেন। এখন যেটা চলছে, আপনার হাতে তো ব্লগ আছে, ব্লগে কী কাজ করছে, এখন কি হচ্ছে, কি হচ্ছে তা বলেন না। তো এগুলি মানুষকে আমরা সবিনয়ে বলবো, এভাবে চলতে পারে না। এর থেকে পরিত্রাণের জন্য বামফ্রন্টকে ভোট দেন। ঠিক আছে, বামফ্রন্ট 25 বছর একটানা ক্ষমতা থাকাতে একটা দুটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু জীবনের অভিজ্ঞতা থেকে তো দেখছেন এখন। আগে তো ঠিক আছে, মানিককে রেখে, মানিককে ব্যতি রেখে যদি হীরা করে, তাহলে অনেক কিছু হতে পারে। একটা ইঞ্জিন দিয়ে চলছে না, ডাবল ইঞ্জিন হলে সব কিছু ডাবল হবে। তো মানুষ ভেবেছে যে না, ঠিক আছে, এখন মানুষ জীবনে অভিজ্ঞতা থেকে তীব্রামথকে একইভাবে দেখা নাই, এখন দেখছে, আমাদেরও দেখছে, তাদেরও দেখছে। এখন মানুষ জীবনের অভিজ্ঞতার থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মানুষকে আবেদন জানাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজ আসন্ন এডিসি নির্বাচন নিয়ে জিরানিয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন রাধাচরণ দেববর্মা, ওনার সাথে আলোচনা করলাম। এডিসি নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কিন্তু বামেরা বিশেষ করে জোর কদমে প্রচারাভিযান শুরু করে দিয়েছে। অন্যান্য দলগুলি যদিও এখনও পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিংবা সেরকমভাবে কিন্তু খুব একটা প্রচারাভিযান চলতে দেখা যাচ্ছে না। বামেরা সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। এবার এডিসি নির্বাচনে ফলাফলের দিক থেকে তারা কতটা এগিয়ে থাকেন, মানুষ বিগত 25 বছরের অভিজ্ঞতার সাথে বিগত 8 বছরের অভিজ্ঞতা এবং এডিসিতে তিপ্রামথার 5 বছরের অভিজ্ঞতা সব কিছুকে মিলিয়ে সঞ্চয় করে তাদের কি মতামত, কোন দলের পক্ষে তাদের মতামত দেন, সেটাই এখন সময় বলবে। আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে। আমরা এভাবে আলোচনায় থাকবো, আপনাদের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, অন্যান্য আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।